আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি কি আগামী 23 তারিখ নির্বাচন। এই নির্বাচন বিধানসভা নির্বাচন। নমস্কার দর্শক, আপনারা আজকে এই নির্বাচনের নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে একটা জয়নিংও আছে। এই গল্পগুলো গ্রাম পঞ্চায়েতের টিএমসির জয়নিং প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখন বক্তব্য দিচ্ছেন 3 নং জেলা পরিষদের রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ জৈনুল হক। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যে জয়নিং সভা রয়েছে বিধানসভা গোয়াগাঁও অঞ্চলে তার এক্সক্লুসিভ চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল। আমরাও একদিন কিছুদিন অন্য সাইডে ছিলাম, মানুষ ভুল বুঝাবুঝিতে আজকে সঠিক পথে আসে। আজকে এই গোয়াগাঁও অঞ্চল কমিটির পক্ষ থেকে এখানে আলোচনা করার পর একটা সিদ্ধান্ত নিয়েছে। উনি মনে হয় কিছুক্ষণের মধ্যে আমাদের মনিদা বা আসছেন, ওনার হাত ধরে গোয়াগাঁও অঞ্চল কমিটির নেতৃত্বে আজকে আবার টিএমসির পতাকা উনি তুলে নেবেন। তো আজকে এই মিটিং এর মধ্যে আমরা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের 8 নম্বর জোনের ভাইস প্রেসিডেন্ট ফরিয়াদ সাহেব, আমাদের শাহপুর ওয়ানের আমাদের মারুফ সাহেব, এখানে নিজামী বাবু, আজওয়াল জানার প্রধান সাহেব, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সকলকে সালাম এবং নমস্কার। আমরা একটা ভয়াবহ টাইমে চলছি, যে টাইমটা আমরা সকলেই জানি যে দেশে একটা সরকার হয়, একটা সরকারকে মানুষ গড়ে, সরকারটা সাধারণ মানুষ এই জন্য গড়ে কে ভালো থাকতো। কিন্তু এমনই একটা সরকার দিল্লিতে বসে গেছে যে সাধারণ মানুষকে পাওয়ারে আসার জন্য, চেয়ারে আসার জন্য নেতাদের তো হয়রানি করেই সাধারণ মানুষকে গ্রামগঞ্জে নেমে হয়রানির পথে ফেলে দিয়েছে। তো জানেন যে এসআইয়ের চক্রান্তে এই এসআইয়ের করে আজকে গোয়ালপুকুরে আমরা 31,000-এর বেশি আমরা বিচারাধীন, ডিলেট আমাদের নাম হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। কিছুদিন আগে 78,000 পয়সা ছিল। আমরা এটা নিয়ে ব্লকে যখন একটা সার্ভে হয়েছিল, আমরা 10:30টা রাত অবধি সবাই ব্লকে ছিলাম। আমরা যখন দেখলাম এই মোটামুটি 12টা অবধি টাইম আছে, এই 12টার মধ্যে রাত 12টা, কিন্তু দিন 12টা না, আমরা সবাই ব্লকে ছিলাম। সব অঞ্চল থেকে ভিআরপি, সব অঞ্চল থেকে অফিস স্টাফগুলো 10:30টা অবধি আর নেই। আমরা তখন নিশ্চিন্ত হয়ে গেলাম যে যেটা ছিল আমরা করে দিলাম। কিন্তু দুঃখের ঘটনা, ইলেকশন কমিশনের পোর্টাল থেকে যে গোয়ালপুকুরের দায়িত্ব ছিল, উনি 11:30 মানে 11:20-তে উনি রিপোর্ট দিচ্ছেন বিডিও সাহেবকে যে আপনাদের গোয়ালপুকুরে 74,300 কত ভোট বিচারাধীন, মানে একচুয়ালি 74,300 কত। আমরা তখন ব্লকে অনেক মেয়ে ছেলেও কাজ করছিল, অনেক অফিস স্টাফ ছিল। আমরা তখন কে কোথায় যাব, বিডিও সবাই হতাশ হয়ে পড়ে গেলেন যে আমি যা করলাম, এই এতদিন যাই খাটলাম, সব আমার চলে ভেসে চলে গেল। তারপরে আপনারা দেখলেন যে আজকে হেয়ারিং চালু হবে, এই কাজকে হেয়ারিং চালু হবে, রায়গঞ্জে হেয়ারিং চালু হবে, তার মধ্যে 2 জন জজকে দিয়ে হেয়ারিং চালু করালেন। আমরা খুব এর মধ্যেও আমরা ভাবছিলাম হেয়ারিং চালু হয়ে যাবে, কিন্তু হতে হতে আমরা 3 দিনের মাথায় যখন একজন জজ 1 থেকে 119 নম্বর করবে, 119 থেকে বাকি সিরিয়ালটা একজন মহিলা করবে, আবার 3 দিনের মাথায় রায়গঞ্জ থেকে ওকে চেঞ্জ করানো হলো। আমরা আবার গ্যাপ হয়ে গেলাম 3 দিন, আমাদের কোনো কাজ চললো না। তারপরে আবার 6 জনকে দিল, কাজ করতে দিচ্ছে না। ইলেকশন কমিশনার একটা সকালে বলে, একটা 2টোর সময় বলে, একটা রাত 9টায় বলে। এটা ইলেকশন কমিশনার না, এটা বিজেপির কমিশনার বলেই পরিচিত। তো আমরা একটাই সকলকে বলি যে আজকে বিজেপি যে চক্রান্ত আমাদের সঙ্গে করলো, বিজেপি যেটা আমাদের সঙ্গে করছে, আমাদের সকলকে এই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আমাদের একজন লোকের দরকার রয়েছে। কে সেই ব্যক্তি, কে সেই নেত্রী? সেই নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে উনার সুপ্রিম কোর্ট যাওয়ার ফলে আজকে আমরা এখানে
47,000 কত ভোট আজকে আমাদের ভোটার লিস্টে এড হয়েছে। আমাদের এখন কত হয়েছে? 31,000 কয়শো। আমরা কিন্তু অনেকটা বেঁচেছি। এই 31,000 জন্য আগামী 13 তারিখ কাল আবার দিল্লি সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং আছে। আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমাদের নেত্রী, আমাদের জননেত্রী, যেটা ভারতবর্ষ তার দিকে তাকিয়ে রয়েছে, অবিজেপি শাসিত কেন্দ্র স্টেটটার জন্য তারাই বলছে যে না, মোদী সরকারের হাত থেকে যদি রক্ষা করতে পারে, উনি হচ্ছেন একজনই নেত্রী, পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জি। আমরা এরকম একজন সিএম কে পেয়েছি। সেই সিএম এর ক্যান্ডিডেট হচ্ছে এখানকার আমাদের সকলের জননেতা মাস্টার গোলাম রব্বানী সাহেব। উনি আমরাও লড়াই করছিলাম দীর্ঘদিন ধরে, কিন্তু লড়াই করা সত্ত্বেও উনি একজন এমন মানুষ ওনাকে অনেক কিছু মিডিয়ার মাধ্যমে আর ফেসবুকের মাধ্যমে অন্য কিছু বলে থাকে, কিন্তু দুঃখের বিষয় উনার মুখ থেকে উনাকে কেউ গাল দিলে উল্টায় কোনোদিন গাল শুনিনি। হয়তো চুপ করে থেকেছে, উনার কণ্ঠার ভিতরে ওনাকে আমি শুনিনি। তো উনি একজন ভালো ব্যক্তি, উনি একজন শিক্ষক। অনেক জায়গায় নমিনেশনে গেলে ওনাকে অনেক ছেলে পেলে প্রণাম করে, স্যার আপনার হাত ধরে, আমি ইসলামপুরে আপনার স্টুডেন্ট ছিলাম, আপনার হাত ধরে স্যার এই জায়গায় দাঁড়াইছি, আপনি আশীর্বাদ দিবেন। অনেক লোক ওনাকে শ্রদ্ধা করে। তো আমি সকলকে একটা কথা বলবো যে আমাদের এই 31,000, যাদের এই 31,000 ভোট চলে গেছে, আমি তাদেরকে একটাই কথা বলবো যে এখন আমাদেরকে এই 31,000-কে বেশি করে খাটতে হবে। কারণ যে আমাদের যখন নামটা চলে গেছে, সেই নামটাকে ওঠার জন্য আমাদেরকে বেশি বেশি খেটে, আমাদেরকে দিদির উপরে ভরসা করে, এই গোয়ালপুরের মন্ত্রী গোলাম রব্বানীর উপরে ভরসা করে, আমাদের পঞ্চায়েতের উপরে ভরসা করে আমাদেরকে বেশি বেশি খাটতে হবে। ভয়ের কোনো কারণ নেই। আমরা বলেছি, আপনাদের সকলকেই বলেছি যে যদি এই পশ্চিমবঙ্গে মনে হয় 91 লক্ষ ভোট কাটা হয়েছে, সেই 91 লক্ষ ভোটের জন্য আমাদের সিএম দিদি একটা টিম বানিয়ে দিয়েছে, কাগজপত্র নিয়ে লড়াই করছে। উনিও লড়াই করবেন। ওনার হাত ধরে আমাদেরকে বিজেপির বিরুদ্ধে এসআইয়ের চক্রান্তে লড়াই করতে হবে। তাহলে যদি আমরা লড়াই করি, তাহলে তাকে হাতিয়ার দিতে হবে। বেকার হাতিয়ারে লড়াই করা যাবে না। আমরা হচ্ছি দিদির হাতিয়ার, আমরা হচ্ছে দিদির সৈনিক। আপনারা জানেন যে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর ইলেকশনের কমিশনের হাতে সঠিক ক্ষমতা চলে যায় এই চতুর্থবারের জন্য আগামী 23 তারিখ, আগামী 29 তারিখ আমাদের মূল্যবান ভোট দিয়ে বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে সকলকে বুঝিয়ে যত বেশি করি এই দিদির ক্যান্ডিডেট মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে ভোট দিয়ে চতুর্থবারের জন্য দিদিকে মুখ্যমন্ত্রী করতে হবে। আর দিদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এই এসআইয়ের চক্রান্ত আমাদের দিদি বলছিল, আমরা স্লোগান দিয়েছিলাম যে যতই করো এসআইআর এই বাংলা মমতার, এই স্লোগানটা আমাদের ছিল যে যতই করো এসআইআর এই বাংলা হচ্ছে মমতার। আর স্লোগান ছিল যে যতই করো হামলা আবার আসবে বাংলা, যতই করো হামলা টিএমসির আবার হবে বাংলা। এই স্লোগান আমরা দিয়েছি। এই স্লোগানটাকে আমাদের জাগ্রত রাখতে হবে। এই স্লোগান নিয়ে মানুষের কাছে যেতে হবে। কিছু মানুষ হয়তো আমাদের ভুল বুঝছে, কিছু মানুষ বলছে যে না, আজকে দেখেন আমি বারবার বলি, আমরা কিন্তু দিদি বলছে, কি বলছে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা দিদি বলতে থাকে। আর একটা দিল্লিতে সরকার রয়েছে, উনি মানুষের কাছে বিবেচনা করে যে না, আজকে যদি আমরা এই বাংলায় সরকারে আসি, তাহলে এই বাংলায় সরকারে আসলে আমরা হিন্দুত্ব রাজ ঘোষণা করব। মোদী গতদিন সমস্যা ভাষণে বলছে, সবাই শুনছেন যে না, আমরা যদি শুধু বাংলাটাকে জিততে পারি, এই বাংলা জিতলে আমরা ভারতবর্ষ জয় করলাম, এই ভারতবর্ষটাকে হিন্দু রাজ ঘোষণা করতে হবে। কিন্তু দিদি বলেছেন যে না, এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের রক্ত এই মাটিতে মিশানো রয়েছে। আমি এই দেশ কোনোদিন হিন্দু মুসলমান করতে দিব না। এই দেশ সেকুলার দেশ, এই দেশ ভারতবর্ষ দেশ, এই দেশ হিন্দু মুসলমানের দেশ, এই দেশে কোনো ধর্মস্থ রাজনীতি চলবে না। সেটা একজন দাঁড়িয়েছে, সে একজন ব্রাহ্মণের মেয়ে।
আমরা কিন্তু আমাদের জন্য সামনে সারিতে উনি লড়াই করেন, আমরা করি। এর মধ্যেও কিছু লোক আমরা জায়গায় জায়গায় বলি যে দিদির উন্নয়ন খেয়েও, দিদির উন্নয়ন থাকা সত্ত্বেও আজকে বিজেপির একটা গ্রুপ, এখানে কোনোদিন বিজেপির কোনো ভোট নেই। কারণ আমরা কোথা থেকে ভোট হবে? আমরা যদি দিদিকে ভোট দিতে পারি তাহলে এসসি এসটি যারা আছে তাদেরকেও ভোট দেওয়ার দরকার। কারণ আমরা যদি লক্ষ্মী ভান্ডার 1500 পাই, এসসি এসটিরা 1700 পাই, দিদি কিন্তু সবসময় তাদেরকে বড় নজরে দেখে। আমরা বিগত দিনে বাংলা আবাসে আমাদের আগে 6000 ঘর এখানে পেয়েছি, বাংলা আবাস পেয়েছে, তার মধ্যে 75% এসটি এসসি পেয়েছে। কিন্তু 1700 পাওয়ার পরও, বাংলা আবাস পাওয়ার পরও দিদির সঙ্গে তারাই বেইমানি করে, যাদের সঙ্গে দিদি তারাই থাকে। আর আমরা কোনোদিন দিদির সঙ্গে বেইমানি করব না। আমরা যদি 1000 থেকে 1500 পাচ্ছি, তাও দিদির সঙ্গে আমরা সকলেই থাকি। তো আমরা একটাই কথা সকলকে বলি যে তাদের কাছেও আমার যেতে হবে। আমরা তাদেরকেও বলি, কিছু কিছু বিজেপির নেতা বলছে কেন ওটা দিতেই হবে, তো তোমরাও তো বিজেপিতে সরকারে আছো, তোমরা দাও না কেন? আর আমরা মানুষের সাথে উন্নয়নটাকে চাই না কারোর সাথে ভাগ করতে। আমরা কোনোদিন চাই না যে আমাদের বাংলা আবাসের টাকাটা কোন রাজবংশীর বাড়িতে চলে গেছে, ওনাকে দিতে হবে না। কিন্তু আমি একটা কথা বলি যে বারবার আমাদের সাথে বেইমানি হচ্ছে। 2011 থেকে 26 অব্দি মমতা ব্যানার্জি কোন হিন্দু মুসলমানের রাজনীতি করেনি, কোন আদিবাসী সাঁওতাল কোন দেশের রাজনীতি করেনি, একদার থেকে সবাইকে উন্নয়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে যারা বেইমানি করছে তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে। কারণ জবাব তো এই গঙ্গা অঞ্চলকে দিতে হয়। ভোটের সংখ্যা আমাদের 14টা অঞ্চল রয়েছে, প্রত্যেকটা 14টা অঞ্চল থেকে একটা লিস্ট হয়, সেই লিস্টের জবাবটা আমাদের দিতে হয়। কিন্তু আমাদের সঙ্গে যারা থাকে তারাই দেখি দিদির সঙ্গে বেইমানি করে। এবার আমরা বাড়ি বাড়ি গিয়ে সকলকে একটাই কথা বুঝাবো যে না, আমরা যখন সবাই উন্নয়ন পাচ্ছি, লক্ষ্মী ভান্ডার থেকে, কন্যাশ্রী থেকে, স্বাস্থ্যশ্রী থেকে এবং বাংলা আবাস থেকে সব যখন আমরা পাচ্ছি, তার থেকে সব মূল্যবান ব্যাপার হচ্ছে এই পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। আমাদের মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা আজকে শিলিগুড়ি কলেজ হোক, আজকে রায়গঞ্জ কলেজ হোক, আজকে যেখানে হোক না কেন, কোনো অশান্তির বার্তা আমাদের কাছে নেই। এই স্টেটে আমরা বাস করি। তাহলে আমাদের একটাই কথা বলতে হবে, সময় খুব কম, 23 তারিখ। শুধু আমি কেন, শুধু মাস্টার মশাই কেন, আর কেউ কেন, আমরা সবাই যখন দিদির সৈনিক। আজকে দেখবেন আমি গ্রামে যদি আমার কোনো কাকির নামে একটা লক্ষ্মী ভান্ডার ঢুকে, তাহলে আপনাদের বাড়িতেও কিন্তু একটা লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট আছে। আমার কাকার কিন্তু বা আমার কাকির কিন্তু দুটো অ্যাকাউন্ট থাকে না। মমতা ব্যানার্জি ওখান থেকে বসে দেখে যে একজন মহিলার একটা লক্ষ্মী ভান্ডারে যেটা আপনার টাকা ঢুকে, আপনারা যারা স্বাস্থ্যসাথী পান, আপনারা লক্ষ্মী ভান্ডার পান, আমরাও কিন্তু একটা করে পাই। কিন্তু সেটাতে আমরাই শুধু খাচ্ছি, আপনাদেরকেও খাটতে হবে। কি খাটতে হবে? কি আপনারা দেখবেন, আমরা জানি যে যখন আমাদের পবিত্র রমজান মাস চলে আসে, তখন আমাদের মুসলিম গ্রামগুলোতে একটা আওয়াজ উঠে যে না, এটা মুসলিম গ্রাম, কোনোদিন 12টার পর রান্না হয় না। কারণ এটা রোজার মাস, এটা রোজার পবিত্র মাস। দেখবেন দোকানে ঢুকে চা বেশি বিক্রি হয় না। আগামী 23 তারিখ আমাদের ভেবে নিতে হবে যে এটা নবীর ইলেকশনের টাইম। এই ইলেকশনের টাইমে সময়টা সবাইকে কাজে লাগাতে হবে। সবাইকে বলতে হবে যে আমি তো টিএমসিতে ভোটটা দিবই, আপনাকেও দিতে হবে। আমি দেখলাম এই 2 দিনের মধ্যে কিছু লোককে ভুল বুঝিয়ে, আমি জানি সকালে তাদেরকে ডাকছিলাম, আবার কিছু নেতা গিয়ে বলছে যে কংগ্রেস তো জিতবে, কংগ্রেসের ঝান্ডা ধরে নাও, ভুল বুঝানো হচ্ছে। আচ্ছা আজকে কি শুক্রবার নাকি? আজকে রবিবার, তো আমি মনে করছিলাম শুক্রবার মনে হয়, কি রোববার না? তখন কাকা যদি বুঝতে পারে আজকে রবিবার, এখানে আমরা বুঝি না যে কংগ্রেসের ক্যান্ডিডেটটা জিতবে? আমরা বুঝছি কি জিতবে? বুঝেছি বিজেপি এখানে জিতবে, নির্দল জিতবে, এসএসআই জিতবে। তো যদি একজন মানুষকে ভুল বুঝায়, তাহলে আরেকজন কেন বুঝতে পারছি না? আরেকজন পাশে গিয়ে কেন বুঝাতে পারছি না?
যে না কোন দলই এখানে জিতবে না, আর যদিও দিলে তাদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ শুধু মানুষের ভোট নিলে হবে না, মানুষের জন্য লড়াই করতে হবে, মানুষের বিপদে দাঁড়াতে হবে। এই এসআইআর এর মধ্যে একজন পার্টি, একজন কোন নেতা টিএমসির সৈনিক ছাড়া, টিএমসির মন্ত্রী ছাড়া কোন মানুষের পাশে গিয়ে দাঁড়ায়নি। এসআইআর নিয়ে তোমরা চিন্তা করবে না, এসআইআর এর সঙ্গে আমরা আছি। কেন কি এটা? আরে পারো বা নাই পারো, আজকে না জিততে পারো, তোমরা ইলেকশনে আসছো, কালকে একজন মানুষের পাশে এক জায়গায় দাঁড়ায় তোমরা দাঁড়াই বলতে পারলে না যে এসআইআর জন্য আমরা সবাই লড়াই করব। কেন কংগ্রেসের নেতারা বড় বড় ভাষণ দিচ্ছ? কেন টিএমসি কি দিল্লিতে কংগ্রেসের বাইরে গেছে? বলতে পারবে? আজকে দিল্লিতে বসে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে সকলে আমরা একসঙ্গে থাকি, সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকি, তাহলে এখানে যদি লড়াই করতে হয় তাহলে আপনাদেরকে